কাজ করে। তারপর থেকে অনেক মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করে। কোপার্নিকাসের তত্ত্ব যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তা অবশেষে গ্যালিলিও প্রমাণ করল। এবং তিনি বৃহস্পতির চাঁদের চেয়েও বেশি কিছু দেখেছিলেন। তার টেলিস্কোপটি তার জন্য যথেষ্ট পরিষ্কার করেছিল যে চাঁদে পাহাড় রয়েছে, সূর্যের উপর দাগ রয়েছে এবং শুক্র আমাদের চাঁদের মতো পর্যায়ক্রমে চলে। তিনি আরো দেখলেন যে মিল্কি ওয়ে হাজার হাজার তারা দিয়ে তৈরি। এখন তুমি কি শনির দিকে তাকাতে চাও? হ্যাঁ, চাই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ঠিক আছে, এখন দেখো। ওয়াও, এটা কি বাস্তব? এটাই বাস্তব। গ্যালিলিও কি তার টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেছিলেন? হ্যাঁ, তবে তিনি কেবলমাত্র একটি আয়তাকার বিন্দু দেখেছিলেন, কারণ তার টেলিস্কোপে রিংগুলি দেখার বিশ্লেষণ ক্ষমতার অভাব ছিল। তিনি এটিকে কান সহ একটি গ্রহ হিসেবে বর্ণনা করেছিলেন। ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স একটি 23 ফুট লম্বা প্রতিসারক দূরবীন ব্যবহার করে শনিকে একটি রিংযুক্ত গ্রহ হিসেবে দেখেছেন এবং এটির বৃহত্তম চাঁদ টাইটান আবিষ্কার করেছেন। ওই টেলিস্কোপ কি এটার চেয়েও বড় ছিল? ওটি কিছুটা বড় ছিল, কিন্তু লেন্সের ছিদ্র মাত্র কয়েক ইঞ্চি ব্যাস ছিল। এটা এত বড় ছিল কেন? আলোর সাথে এর কোনো সম্পর্ক আছে যা লেন্সের মাধ্যমে ফোকাস করে? রঙের সম্পর্কে কিছু? অবশ্যই আছে। যখন তুমি একটি উজ্জ্বল নক্ষত্র বা গ্রহকে একটি সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখবে, তখন তুমি এর প্রান্তের চারপাশে নীল এবং হলুদ রঙের একটি রঙিন বলয় দেখতে পাবে। টেলিস্কোপের ফোকাল দৈর্ঘ্য বাড়িয়ে বা এটিকে লম্বা করে তুমি ভালো দেখতে পাবে। আমি কিন্তু শনির চারপাশে শুধুমাত্র একটি বলয় দেখতে পাচ্ছি, এবং এটি নীল বা হলুদ নয়। কারণ তার টেলিস্কোপটি প্রতিসরণকারী নয়, এটি একটি প্রতিফলক। হাইজেন্স তার দীর্ঘ প্রতিসরণ তৈরি করার কিছুদিন পরে স্যার আইজাক নিউটন নামে এক ব্যক্তি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে লেন্সের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় রঙের বিকৃতি তৈরি হয়। তাই তিনি খুঁজে বের করেন আয়না ব্যবহার করে লেন্সের মতো আলোকে ফোকাস করার একটি উপায়, রঙের বিকৃতি ছাড়াই। এখন তুমি কিছু বাস্তব রং দেখতে চাও? হ্যাঁ, চাই। ঠিক আছে, আমি টেলিস্কোপটি এখানে একটি সুন্দর দৃশ্যের দিকে তাক করব। আলবেরিও এ এবং বি একটি বাইনারি স্টার সিস্টেম, যার মানে এই দুটি তারা অত্যন্ত কাছাকাছি দেখায়। আসলে তোমার অসহায় চোখ দিয়ে এটি আকাশে একটি একক তারা হিসেবে দেখা যায়। রঙের দুটি তারা দেখতে পাচ্ছি, একটি নীল এবং অপরটি সোনালী। কারণ প্রতিটি নক্ষত্রের তাপমাত্রা আলাদা। আমি গত বছর শিখেছি, তুমি যখন একটি মোমবাতির শিখার দিকে তাকাও, তখন তুমি দেখো এটি বাতির কাছে নীল থেকে উপরে প্রায় লাল হয়ে গেছে। প্রতিটি রং সেই বিন্দুতে শিখার তাপমাত্রার সাথে সম্পর্কিত। শিখার শীর্ষ লাল অংশ গরম, কিন্তু নীল অংশ অনেক গরম। ঠিক বলেছ, নিউটনও সেটা বের করার সাথে জড়িত ছিল। মনে আছে কাঁচের লেন্সের মধ্য দিয়ে যাওয়া আলো যা রঙের বিকৃতি সৃষ্টি করে? নিউটন একটি বিশেষ কাঁচের মধ্য দিয়ে আলোকে অতিক্রম করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে রংধনুর রঙগুলি বিভিন্ন তাপমাত্রার সাথে মিলে যায়। রংধনু বা বর্ণালীর নীল অংশ লালের চেয়ে বেশি উষ্ণ। তাই নিউটন শুধুমাত্র রঙের বিকৃতি অপসারণকারী লেন্স হিসেবে আয়না ব্যবহার করে কিভাবে একটি টেলিস্কোপ তৈরি করা যায় তা আবিষ্কার করেননি। তিনি বর্ণালী বিদ্যা নামক আলোর অধ্যয়ন শুরু করেছিলেন। এই অনন্য আবিষ্কারগুলি প্রতি রাতে সারা বিশ্বে টেলিস্কোপে ব্যবহার করা হয়। এমনকি লা পালমা এবং হাওয়াইয়ে 10 মিটার মিরর টেলিস্কোপে। 10 মিটার? 30 ফুটের বেশি? এটা থেকে অনেক ভালো দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা এত বড় দূরবীন দিয়ে দেখেন না, তারা ডিটেক্টর নামক ডিভাইস ব্যবহার করেন। ডিটেক্টর ফোকাস করা আলো নয় এবং এটি থেকে একটি ডিজিটাল ফটোগ্রাফ তৈরি করে বা আলোকে একটি বর্ণালীতে ভেঙে দেয়। এখন একটি ফটোগ্রাফ তোমাকে একটি বস্তু সম্পর্কে অনেক কিছু বলতে পারে, কিন্তু একটি বর্ণালী অদৃশ্যকে প্রকাশ করতে পারে। দেখো, জ্যোতির্বিজ্ঞানীরা যখন তারার বর্ণালী অধ্যয়ন করেন, তখন তারা তারা সম্পর্কে অনেক তথ্য বের করতে পারে। একটি পরীক্ষাগারে তৈরি বর্ণালীগুলির সাথে পর্যবেক্ষিত বর্ণালী তুলনা করে তারা বলতে পারেন এটি কতটা গরম।
তারা এই বর্ণালীটি কতটা স্থানান্তরিত হয়েছে তারা তারার আপাত গতিও পর্যবেক্ষণ করতে পারে। তুমি কি কখনো পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনেছ যে এটি বাজার সময় এর স্বর পরিবর্তন করে? হ্যাঁ, শুনেছি। তুমি যে শুনেছ সেটাকে ডপলার এফেক্ট বলা হয়, যেখানে শব্দ তরঙ্গ তোমার দিকে আসার সময় সংকুচিত হয় এবং যাওয়ার সময় প্রসারিত হয়। এই একই প্রভাব পর্যবেক্ষকের দিকে আসা বা চলে যাওয়া নক্ষত্রের বর্ণালীতে দেখা যায়। এই প্রভাবটি ছায়াপথের গতি পর্যবেক্ষণ করতেও ব্যবহার করা যেতে পারে। ছায়াপথ? আমরা কি ছায়াপথে বাস করি না? হ্যাঁ, এটাকে মিল্কি ওয়ে বলা হয়। কিন্তু তুমি কি জানো যে আমরা মাত্র 100 বছরেরও কম সময় ধরে এটা জানি? এটা বের করতে আমাদের এত সময় লাগলো কেন? বিংশ শতাব্দীর আগে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করতেন যে মহাবিশ্ব পৃথিবী এবং কেন্দ্রে অবস্থিত সৌরজগতের সাথে তারার একটি সমতল চাকতি নিয়ে গঠিত। ক্যারোলিন হার্শেল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই চাকতির একটি মানচিত্র তৈরি করেছিলেন। যেহেতু সেকালের টেলিস্কোপগুলিতে অন্য ছায়াপথের পৃথক নক্ষত্রগুলি দেখার জন্য সমাধান করার ক্ষমতা ছিল না, তারা ভেবেছিল এগুলি আলোর প্যাচ, যাকে তারা বলেছে সর্পিল নীহারিকা, যা এই বিশাল চাকতির অংশ। কারণ তখনকার টেলিস্কোপ 100 ইঞ্চি টেলিস্কোপ পর্যন্ত একটি শীর্ষ মাউন্ট উইলসন তৈরি করা হয়নি। এডওয়ার্ড হাবল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই টেলিস্কোপটি ব্যবহার করে একটি বিশেষ ধরনের নক্ষত্র দেখে, যাকে সার্কিট ভেরিয়েবল বলা হয়, এবং শুধুমাত্র তা নির্ধারণ করতে সক্ষম হননি যে সর্পিল নীহারিকাগুলি পৃথক ছায়াপথে ছিল, যেগুলিকে তিনি আয়ারল্যান্ড মহাবিশ্ব বলে ডাকতেন, কিন্তু তারা অত্যন্ত দূরে ছিল। এখানে দেখো, এটি আমাদের নিকটতম প্রধান ছায়াপথ। একে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বলা হয়। হাবলও কি নির্ধারণ করেনি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে? হ্যাঁ, সে করেছে। 1960-এর দশকে মহাজাগতিক পটভূমির বিকিরণের যে সম্প্রসারণ তিনি পর্যবেক্ষণ করেছিলেন, তার এই ধারণাটি নিশ্চিত করেছে যে মহাবিশ্ব একটি বিগ ব্যাঙে তৈরি হয়েছিল। তাই কি ওরা এর নাম হাবল স্পেস টেলিস্কোপ দিয়েছিল? ঠিক, নাসা যখন হাবল স্পেস টেলিস্কোপ চালু করেছিল, তখন তারা নিশ্চিত হয়েছিল যে টেলিস্কোপটি সেই দিনে ভূমিভিত্তিক টেলিস্কোপ দ্বারা অদেখা মহাবিশ্বকে উদ্ঘাটন করবে। দেখো কিভাবে তারাগুলো মিটমিট করে। আমাদের বায়ুমণ্ডল এটি ঘটায়, এবং তুমি যত বড় টেলিস্কোপ তৈরি করো না কেন, একটি টেলিস্কোপ যা দেখতে পারে তার সীমিত কারণ হলো এটি এবং মহাকাশের মধ্যবর্তী বায়ু। তাই যখন তারা মহাকাশে একটি টেলিস্কোপ স্থাপন করেছিল, তখন জ্যোতির্বিজ্ঞানীরা জানতো যে বিস্ময়কর কিছু। হাবল স্পেস টেলিস্কোপ নক্ষত্র ও গ্রহের গঠন প্রকাশ করেছে। এটা আমাদের দেখিয়েছে যে মহাবিশ্ব গতিশীল এবং স্থবির নয়। কিন্তু এটি আসলেই আমাদের যা দেখিয়েছে তা হলো শুরুর দিকের মহাবিশ্ব। আজ আমরা যে মহাবিশ্বে বাস করছি তার চেয়ে আলাদা ছিল। আপনি কি বলতে চাচ্ছেন? শুরুর দিকের মহাবিশ্ব সব একই নয় কি? আমরা কিভাবে শুরুর দিকের মহাবিশ্ব দেখতে পারি? ভালো প্রশ্ন। ওখানে তারকাটা দেখেছ? এটি ভেগা, প্রায় 26 আলোকবর্ষ দূরে। তার মানে এই তারা যে আলো তৈরি করে তা আমাদের কাছে পৌঁছতে আলোর গতিতে 26 বছর সময় নেয়। তাই আমরা এটিকে 26 বছর আগের মতোই দেখি। এখন যে নক্ষত্রটি আছে তার নাম ডেনে, এবং এটি 3600 আলোকবর্ষ দূরে। তাই এটি দেখা গিয়েছিল 3600 আলোকবর্ষ আগে, তাই না? এটাই ঠিক। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আসা আলোর বয়স কত? 2 মিলিয়ন বছরেরও বেশি। তাই টেলিস্কোপ শুধুমাত্র দেখার যন্ত্র নয়, এটাকে সময়ের যন্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এবং হাবল 13.5 মিলিয়ন বছরেরও বেশি সময় ফিরে দেখেছিল, যখন এটি আলট্রা ডিপ ফিল্ড নামক একটি ছবি তুলেছিল। এই ছবিটি আজকে আমরা যেভাবে বাস করি তার থেকে একটি অনেক আলাদা মহাবিশ্ব প্রকাশ করেছে।
নক্ষত্রগুলির সংঘর্ষ এবং মিশে গিয়ে বৃহত্তর নক্ষত্রের তৈরি, যার ফলে নক্ষত্রগুলি আজ আমাদের ঘিরে রয়েছে। এখন যেহেতু আমাদের মহাকাশে টেলিস্কোপ রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের আর পৃথিবীতে টেলিস্কোপের দরকার নেই, তাই না? এটি সত্যি হতে পারত যদি তারা অভিযোজিত অপটিক্স নামে একটি প্রক্রিয়া তৈরি না করত। জ্যোতির্বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এখন রিয়েল টাইমে বায়ুমণ্ডলের বিকৃতির কারণ পরিমাপ করতে পারে এবং কোনো বস্তু থেকে আলো টেলিস্কোপের ফোকাল প্লেনে পৌঁছানোর আগে তাদের বাদ দিতে পারে। এই প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে কাজ করে এমন বড় অ্যাপারচার টেলিস্কোপগুলি এখন হাবল স্পেস টেলিস্কোপের রেজলিউশনকে প্রতিযোগিতা করতে পারে। এমনকি বৃহত্তর ভূমিভিত্তিক টেলিস্কোপ, যা ফুটবল মাঠের সময় আগামী 10 বছরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং সময়ের মধ্যে আরো পিছনে তাকাবে। তুমি কি মনে করো তারা কি দেখবে? আমি নিশ্চিত নই, কিন্তু আমি সেই টেলিস্কোপ ব্যবহারকারী প্রথম জ্যোতির্বিজ্ঞানী হতে চাই। আশা করি পারবে। জ্যোতির্বিদ্যা ধাঁধা এবং অমীমাংসিত রহস্যে ভরা। সাম্প্রতিক এই আবিষ্কার মহাবিশ্বে তার সম্প্রসারণকে ত্বরান্বিত করছে। এটি কি বয়ে আনবে তা বের করতে প্রচুর পর্যবেক্ষণের প্রয়োজন হবে। তবে যেটি আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করে তা হলো আমরা অন্যান্য নক্ষত্রের চারপাশে পৃথিবীর মতো অন্যান্য গ্রহগুলি পর্যবেক্ষণ করার ক্ষমতা পাওয়ার কাছাকাছি এবং সেই গ্রহগুলিতে জীবন শনাক্ত করতে সক্ষমতা অর্জন করছি। কে জানে, তুমি হয়তো একদিন গ্যালিলিওর মতো বিখ্যাত হবে, কারণ দুটি ছোট কাঁচের টুকরা মানবতার জন্য খুলে দিয়েছিল আবিষ্কারের চূড়ান্ত যাত্রা।
আসে না কেন তোমার নানি এখানে? আসবে, তোমার নাম কি?